নমস্কার দর্শক বন্ধুরা, রোশনাইয়ের আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো চলো দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে ডাক্তার বারবার করে বাইরে যেতে বলছে আরণ্যক আর ছোটুকে। আরণ্যক তো কিছুতেই যেতে রাজি হচ্ছে না। ডাক্তারকে বারবার করে বলেই চলেছে, প্লিজ ডক্টর একবার বলুন যে ও ভালো হয়ে যাবে, একবার বলুন যে ও বেঁচে যাবে, সমানে বলে যাচ্ছে। ছোটু তখন অনেক কষ্ট করে বুঝিয়ে আরণ্যককে বাইরে নিয়ে যায়। এদিকে দেখা যাচ্ছে মিনি তো সমানে কেঁদে যাচ্ছে রোশনাইয়ের জন্য। মাকেও বলছে, জানো মা, আমি না ঘুড়ি ওড়াতে ওড়াতে যখন আমার জামাটা নোংরা হয়ে গেছিলো তখন ও আমাকে বলেছিল জামাটা আমার পরিষ্কার করে দেবে, আমাকেও পরিষ্কার করিয়ে স্নান করিয়ে দেবে, কিন্তু ও তো এলো না মা। এই সমস্ত বলে কাঁদতে থাকে মিনি। মিনির মা, বড় মা বোঝাতে থাকে মিনিকে, কিন্তু মিনি তাও কেঁদে চলেছে। অনেক বোঝানোর পর মিনি বলে, ঠিক আছে আজকে আমি তোমার কাছে খেয়ে নিচ্ছি, কিন্তু কাল থেকে কিন্তু আমি রোশনাইয়ের কাছে খাবো, আমি কিন্তু কোনো কথা শুনবো না। ছোটু বাইরেও আরণ্যককে বোঝাতে থাকে, কিন্তু আরণ্যক বলে, ছোটু এরপরে যদি রোশনাইয়ের সাথে আর দেখা না হয়, কাঁদতে কাঁদতে বলে। আরণ্যক আবারও দরজার বাইরে থেকে রোশনাইকে দেখতে থাকে। এদিকে ছোটু মনে মনে ভাবতে থাকে, বাদশা, তুই রোশনাইকে কতটা ভালোবাসিস তুই নিজেও জানিস না। তোর সারাটা জীবন মিজারেবল হয়ে গেল রে। তুই গরিমাকে ভালোবেসে গরিমাকে বিয়ে করে কিভাবে থাকবি তুই, কিভাবে সুখী হবি তুই? রোশনাই বেঁচে থাকুক বা না থাকুক, তোর যে তাতে কোনো বদল হবে এটা তো আমার মনে হয় না। এই সমস্ত কথাই ভেবে যাচ্ছে ছোটু মনে মনে। ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে ছোটু, রোশনাই যাতে বেঁচে যায়। এমন ফুলের মতো নিষ্পাপ একটা মেয়ে, ও যেন পৃথিবী ছেড়ে চলে না যায়। তুমি ওকে বাঁচিয়ে দাও ঠাকুর, এই প্রার্থনা করতে থাকে ছোটু মনে মনে। এদিকে বাদশা সমানে কেঁদে চলেছে। ছোটু বোঝায়, এখান থেকে চ বাবু, তোর এখানে না হলে ভালো লাগবে না। আচ্ছা ঠিক আছে, তোর পরিবারের সামনে তোকে যেতে হবে না, তোকে আলাদা করে আমি নিয়ে যাবো, চ আমরা অন্য জায়গায় গিয়ে থাকি। এখানে দাঁড়িয়ে থাকলে তো ডাক্তারদের অসুবিধে হবে, তাই না? এইভাবেই ছোটু বোঝাতে থাকে আরণ্যককে। এদিকে দেখা যাচ্ছে বাবলু বলে, কি করছে বলো তো ছেলেটা? একটা অচেনা মেয়ের জন্য ছেলেটা এ কি করছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন তনুশ্রী বলে, মনে হয় মেয়েটা আর বেঁচে নেই জানো তো, আর এটা হচ্ছে খুব বড় একটা শখ বাদশার জন্য। বাবলু বলে, বুঝতে পারছি, কিন্তু ও একটা অচেনা মানুষ তো, আগে তো ওকে চিনতো না। পরিবারের প্রত্যেক কটা মানুষকে অতিষ্ঠ করে তুলছে। জাহ্নবী তনুশ্রীর কাছে আসে, এসে বলে, এবার আমার খুব ভয় করছে। তনুশ্রী তখন বলে, তুমি এক কাজ করো, তুমি এবার গরিমাকে ডিরেক্টলি ফোন করো। এদিকে দেখা যাচ্ছে গরিমা ঘুমোচ্ছে। জাহ্নবী সেই সময় ফোন করে বলে যে আমাদের মনে হয় যে বেঁচে নেই রোশনাই। আর এটা শুনে তো গরিমা উঠে পড়ে। গরিমা বলে, কি বলছো কি তুমি এসব? রোশনাই ইজ নো মোর? মানে কি করে হলো এইসব? ওই ওভারডোজ থেকে হয়েছে নাকি? জাহ্নবী বলে, তাই তো মনে হচ্ছে, যেমনভাবে ও তখন ঠান্ডায় খাচ্ছিল সেই জন্যই হয়তো হয়েছে। গরিমার এই কথাটা শুনে মোটেও ভালো লাগে না। গরিমা তো চিন্তা করতে থাকে যে এসব কী করে হলো। জাহ্নবী বলে, আমার তো খুব চিন্তা হচ্ছে যে আমরা কোনো পুলিশের চক্করে না পড়ে যাই। জাহ্নবী বলে, পুলিশ কেস তো আমরা এড়াতে পারবো না। জাহ্নবী বলে, তবে আমরা তো ইস্পার না হয় উস্পার কিছু একটা চেয়েছিলাম, তবে ইস্পারটা হয়ে গেছে, এটা একটা ভালো ব্যাপার। জাহ্নবী বলে, ব্যাপারটা এতটা কমপ্লিকেটেড হয়ে গেছে, তুমি এবার চলে এসো। আমরা আন্টিকে ফোন করেছিলাম, কিন্তু আন্টি ফোনটা রিসিভ করেননি। এখন হসপিটালে এসে ফিল করছি যে ব্যাপারটা খুব ক্রিটিক্যাল, তোমরা প্লিজ চলে এসো, আর আন্টিকেও সাথে নিয়ে এসো। তখন গরিমা জিজ্ঞাসা করে, আরণ্যক কী করছে? জাহ্নবী বলে, বাদশা আর কী করবে, দাঁড়িয়ে আছে, ওর তো আর কিছু করার নেই। জাহ্নবী বলে, তোমরা প্লিজ তাড়াতাড়ি চলে এসো। গরিমা তখন বলে, হ্যাঁ জাহ্নবীদি, আমরা এক্ষুনি আসছি। আরণ্যক আবারও ছোটুর কাছে যায়, বলে, ছোটু কিছু হবে না তো? ছোটু তখন বলে, দেখ তুই তো ঈশ্বরে বিশ্বাস করিস না, আমি করি। আমার কথা যদি বিশ্বাস করিস তাহলে একটা কথা জেনে রাখ বাদশা, বিজ্ঞান যেখানে দরজা বন্ধ করে দেয়, ঠিক সেখান থেকে বিশ্বাস আর ভরসা শুরু। মানুষ যদি মনের জোরে বিশ্বাস এবং ভরসা করে তাহলে পাহাড়কেও নাড়িয়ে দেওয়া যায়। তাই বলছি, ভরসা রাখ, ঈশ্বরের উপর আস্থা রাখ, রোশনাইয়ের কিচ্ছু হবে না। এরপরে নার্স আসে, তখন আরণ্যক ছুটে যায়, বলে, নার্স কিছু হবে না তো রোশনাইয়ের, ও বেঁচে যাবে তো? তখন নার্স বলে, ওর অবস্থা খুবই ক্রিটিক্যাল, আমরা আমাদের পুরোপুরি দিয়ে চেষ্টা করছি, এখন সব কিছু ঈশ্বরের হাতে। জাহ্নবী বলছে, কি ঝামেলা বলো তো? রাত হয়ে গেল, রাত থেকে ভোর হয়ে গেল, কারো ঘুম নেই, আর ডাক্তাররা এখনো কোনো কিছু বলতেই পারছেন না। তনুশ্রী তখন বলে, একটা কিছু বলে দিলেই তো পারে, ঝামেলাটা মিটে যায়। তখন জাহ্নবী বলে, হ্যাঁ শুধু শুধু ঝুলিয়ে রেখেছে, এরপরে দেখবে সমস্ত ক্রিটিক্যাল সিচুয়েশন কাটিয়ে মহারানী জেগে উঠেছে। বাবলু বলে, এখনো জ্ঞান ফেরেনি ওর, আমার মনে হয় না আজ আর জ্ঞান ফিরবে, সময় লাগবে। তনুশ্রী বলে, তোমার ছেলের মুখ চোখের একবার অবস্থা দেখো, সুরঙ্গমা আর গরিমা যে কোনো মুহূর্তে এখানে চলে আসবে, এসে যখন তোমার ছেলের এই অবস্থা দেখবে কি ভাববে বলো তো? তনুশ্রী আরও একটা কথা বলে, আচ্ছা বলো তো, যদি শুধুমাত্র হেল্প করার থাকতো, যদি শুধুমাত্র
মানে কোনো সম্পর্ক নাই থেকে থাকতো, তাহলে বাদশার এতটা দুঃখ কেন হচ্ছে বলো তো? কই, আমাদের তো হচ্ছে না। রাজা বলে ও তো ওরকমই, মানুষের জন্য দরদটা উতলে পড়ে, আর রোশনাইয়ের জন্য একটু বেশি করে উতলোচ্ছে। একে কিন্তু মুখে বলে না যে গরিমাকে আমি বিয়ে করতে চাই না। বাদশাকে না আমি দিন দিন বুঝতেই পারি না। এদিকে দেখা যাচ্ছে ছোটু সমানে বাদশাকে বুঝিয়েই চলেছে, কিন্তু বাদশা কেঁদেই চলেছে, তার মন মানছে না। বাবলু বলে আমি তো আগেই বলেছিলাম যে এই মেয়েকে বাড়িতে তুলো না, ঝামেলা বাড়বে, তাই হচ্ছে। মিনির বাবা বলে এই ছোট, মেয়েটার তো জ্ঞান এখনো ফিরল না রে, কি হবে বলতো? মিনির বাবা বলে এই বাদশা কি হলো, ডাক্তার কি বলছে রে? তখন ছোটু বলে খুব একটা ভালো বুঝছি না, মনে হয় মেয়েটা কোমায় চলে গেছে। এটা শুনে আরণ্যক ভয় পেয়ে যায়। মিনির বাবা বলে কোমায় চলে গেছে মানে তো মেয়েটার আর জ্ঞান ফিরবে না, তার মানে মেয়েটা কি আস্তে আস্তে আমাদেরকে ছেড়ে চলে যাবে? না না, এটা হতে পারে না, এত সহজে রোশনাই মা আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে না, মিনির বাবা বলেন। বাবলু বলে মেয়েটা এতটা নির্লজ্জ, আমরা সবাই ঠান্ডায় খেয়েছি, অল্প বিস্তর খেয়েছি, কিন্তু মেয়েটা এতটা পরিমাণে খেয়ে নিল, ওভারডোজটা হলো কি করে? আগেও এই ড্রিঙ্ক নিয়ে ও ঝামেলা করেছিল, ওর শরীর খারাপ করতো, ও সেটা মনেই রাখলো না। টেকনিক্যালি আমাদেরও কিন্তু খেয়াল রাখাটা উচিত ছিল। আসলে বাবলু তো জানেই না যে এর পিছনের ঘটনা কি আছে। এদিকে ছোটু তখন মিনির বাবাকে বলে রোশনাই তো এরকম মেয়েই নয়, ও এরকম কেন করতে গেল? আমার তো মনে হচ্ছে এর পিছনে অন্য কোনো একটা ঘটনা আছে। আরণ্যক এই কথাগুলো শুনে রোশনাইয়ের সাথে হওয়া অত্যাচারের ঘটনাগুলো ভাবতে থাকে। যেই সময় ওর শাঁখা সিঁদুর খুলে নেওয়া হয়েছিল, ওকে জলে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, এমনকি ওকে প্রোগ্রামে অপমানটাও করা হয়েছিল, এই সমস্ত কথা ভাবতে থাকে আরণ্যক। আরণ্যক বলে ও অভিমানে করেছে, ও বাড়ির সবার অত্যাচার সহ্য করতে না পেরে ও ভেবেছে ও নিজেকে শেষ করে ফেলবে। ছোটু বলে আমি এখনো বিশ্বাস করি বাদশা, আমরা রোশনাইকে সুস্থ করে বাড়ি ফেরাবই। আরণ্যক বলে ছোটু আমি মন্দিরে যাব। মন্দিরে শুনে তো ছোটু আর মিনির বাবা সবাই অবাক হন। তখন ছোটু বলে তুই তো ভগবানে বিশ্বাস করতিস না? আরণ্যক বলে হ্যাঁ আমি এসব বিশ্বাস করি না, কিন্তু তোমরা একটা মন্দিরে যাও না, সেই মন্দিরটা নাকি খুব জাগ্রত, ওখানকার প্রসাদ খেলে মরা মানুষও নাকি বেঁচে ওঠে, প্লিজ প্লিজ আমাকে ওখানে নিয়ে চলো। দেখো আমাদের চেষ্টায় আমি কোনো রকমের ত্রুটি রাখতে চাই না, প্লিজ প্লিজ আমাকে নিয়ে চলো, রিকোয়েস্ট করতে থাকে আরণ্যক। ছোটু বলে আচ্ছা ঠিক আছে, সে তো বুঝলাম। মিনির বাবা বলে কোন মন্দির? তখন ছোটু বলে একটা ছোটোখাটো মন্দির আছে জানো তো, খুব জাগ্রত, শিব ঠাকুরের মন্দির। ওখানে পুজো দিয়ে সেই ফুল যদি সেই মানুষটার মাথাতে ছোঁয়ানো যায়, সেই অসুস্থ মানুষটার মাথাতে, তাহলে সে নাকি বেঁচে ওঠে, এরকম কথিত আছে। যদি কিছু হয় একবার দেখি না পুজো দিয়ে, যদি ওখানকার ফুলের রোশনাই সুস্থ হয়ে যায়। মিনির বাবা বলে না না, ডাক্তাররা এত চেষ্টা করছে তাও কিছু হচ্ছে না, তোরা এখন। ছোট বলে ডাক্তাররা করুক না বর্দা, ডাক্তাররা করুক, তাতে তো কোনো অসুবিধে নেই, আমরা তো কোনো ডিস্টার্ব করতে যাচ্ছি না, শুধু আমরা আমাদের মতো করে চেষ্টা করছি, তাহলে আমাদের মনে একটা সান্ত্বনা থাকবে যে আমরা পুরোপুরি হাল একদমই ছেড়ে দিইনি, আমরা আমাদের মতো চেষ্টা করে যাই। মিনির বাবা বলে হ্যাঁ হ্যাঁ, যা 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 তোরা যা, যদি মন্দিরে পুজো দিয়ে মেয়েটা বেঁচে ওঠে তোরা যা, আমিও তোদের বড় মাকে বলে এসছি যে বাড়িতে ঠাকুরের পায়ে যাতে ফুল দেয়, আমরা আর কি করতে পারি বল ঠাকুরের কাছে প্রার্থনা ছাড়া, যাতে মেয়েটা বেঁচে যায়। তখন তিনজনে মিলেই মন্দিরে চলে যায়। গরিমা সুরঙ্গমা চলে আসে, এসেই গরিমা জিজ্ঞাসা করে যে এখন কেমন আছে রোশনাই। আর এদিকে সুরঙ্গমা বলে আমি না সত্যি জীবনে এত অবিবেচক, এত নির্লজ্জ মেয়ে সত্যি জীবনে আর দুটো দেখিনি। আমরা সবাই এক জিনিস খেলাম, বলুন মিস্টার চ্যাটার্জি, আমরা সবাই এক জিনিস খেলাম, কারো কিচ্ছু হলো না, কিন্তু ওর হলো কেন? আমি মানছি যে তুই এসব কোনোদিনও দেখিসনি, তা বলে আদেকলার মতো খেতে হবে? একটা মেয়ের জন্য আমরা গোটা রাত ঘুমোতে পারছি না, বিব্রত হচ্ছি, হ্যারাস হচ্ছি, আর ভালো লাগে না আমাকে এসব। আরণ্যক বলে আপনি শুধু বিব্রত হওয়াটাই দেখছেন, এতই যখন আপনার প্রবলেম ছিল আপনি এখানে এলেন কেন? আরণ্যক চিৎকার করে বলে ওই মেয়েটা মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আপনারই রক্ত বয়ে যাচ্ছে ওর শরীরে, তাও আপনাদের কোনো ফিলিংস নেই। আরে একটু পরে মেয়েটা মরে যেতে পারে, তাও আপনারা ওকেই দোষ দেবেন, তাহলে এলেন কেন? কানের কাছে চিৎকার করতে থাকে আরণ্যক। সুরঙ্গমা মাঝে মধ্যে কানে হাত দিয়ে, তার ডিস্টার্ব বোধ হচ্ছে। সুরঙ্গমা বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বলছো তুমি? আমাদের ফিলিংস নেই? তোমার এত ফিলিংস কোত্থেকে আসছে আরণ্যক? আঙ্গুল দেখিয়ে বলে সুরঙ্গমা, তুমি আমার উপর এরকম রিয়াক্ট করছো কেন? গরিমা তখন আরণ্যককে বলে আরণ্যক, আমার মা রোশনাইয়ের ব্যাপারে বলছে বলে তোমার খুব গায়ে লাগছে তাই না? তুমি একবারও এটা ভাবছো না যে ওই অনুষ্ঠানে তো আমরা সবাই ছিলাম, কই আমাদের তো কিছু হলো না, শুধু ওরই হলো। ও যদি নিজেকে সামলে রাখতো তাহলে তো আমাদের সবাইকে ভুগতে হতো না। আজকে ও যদি মারা যায় ও তো চলে যাবে ওর পৃথিবী ছেড়ে, আর আমাদের কি? আমাদেরকে ওর জন্য নাজেহাল হয়ে যেতে হবে। বাদশাহ বলে তুমিও কি একই কথা বলছো গরিমা? বলে হ্যাঁ, আমরা সবাই এখানে একই কথা বলছি। তুমি জিজ্ঞেস করো সবাইকে, সবাই এই একটাই কথা বলবে যে রোশনাইয়ের এরকম অবিবেচকের মতো এরকম কাজ করাটা একদমই উচিত হয়নি। সুরঙ্গমা তো হাসতে থাকে। ছোটু বলে রোশনাই অবিবেচকের মতো কাজ করেছে নাকি ওকে দিয়ে কেউ করিয়ে নিয়েছে, এটা তো আমরা কেউ জানি না। সুরঙ্গমা তখন ছোটুর দিকে তাকায়। গরিমা বলে তুমি কি বলতে চাইছো ছোটু? তখন সুরঙ্গমা বলে ওর কথা বাদই দাও গরিমা, না স্বভাবই হয়ে গেছে সবকিছুর মাঝে একটা অন্যরকম কথা খুঁজে বের করা। বলে গরিমা তোমার মা একদম ঠিক বলেছে, ও
ও জানে কোথায় কথা বলতে হয়, কোথায় কথা বললে তর্ক থেকে একদম বিতর্ক তৈরি হয়ে যাবে, ও ভালো করেই জানে। বাবলু বলে, আচ্ছা ঠিক আছে, আমি না হয় ধরেই নিলাম ওর কথাটা সত্যি, তার মানে জোর করে কেউ ওকে কিছু খাইয়েছে। তনুশ্রী তখন বাবলুর দিকে তাকায়। ও তো জানতো যে ওটা স্পেশাল ঠান্ডায়, আর স্পেশাল ঠান্ডায় খেলে নেশা হয়, তাহলে কেন খেতে গেল? কেউ তো জোর করে ওর হাত পা বেঁধে খাওয়াতে যায়নি। আর তোমরা নামটা কি জানো যে কে খাইয়েছে ওকে? তখন মিনির বাবা বলে, আচ্ছা ছোটু, তোরা তো একটা কাজে যাচ্ছিলি, যা না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন ঝামেলা পাকাচ্ছিস, যা না। যার ঝামেলা করার স্বভাব সে তো ঝামেলা করবেই বাবা, জাহ্নবী বলে। ছোটু বলে, আমি তো কারো নাম বলিনি, আমি জাস্ট একটা কথা বলেছি, ওনাদের এত গায়ে লাগছে কেন? সুরঙ্গমা তখন বড় বড় চোখ করে ছোটুর দিকে তাকায়, বলে, দাঁড়াও দাঁড়াও, এখন নাম বলনি, কিন্তু ধাপে ধাপে নাম বলতেই পারো। তোমায় কোনো বিশ্বাস নেই, হয়তো আমার নাম বলে বসলে। গরিমা আর জাহ্নবী তখন সুরঙ্গমার দিকে তাকায়। সুরঙ্গমা বলে, বলবে যে কাজটা আমি করেছি। ছোটু বলে, যদি কখনো প্রমাণ পাই তাহলে অবশ্যই বলবো, প্রমাণ পেলে যদি আপনার নাম পাই আপনাকেই বলবো। সুরঙ্গমা তখন ছোটুর দিকে তাকায়, ঢোক গিলতে থাকে। এখন পাইনি বলে কারোর নামটা আমি মেনশন করছি না, যদি পেয়ে যায় তাহলে কিন্তু আমি কাউকে ছেড়ে কথা বলবো না। জাহ্নবীও একটু ভয় পেয়ে যায়। সুরঙ্গমা চুপ করে যায়। বাবলু বলে, তুই কি বলতে চাইছিস বলতো? তখন ছোটু বলে, আমি কি বলতে চাইছি কি বলতে চাইছি না সেটাতে তোমাদের কিচ্ছু যায় আসে না। তবে আমি আবারও বলে রাখছি, যদি এটা আমি জানতে পারি যে কেউ রোশনাইকে জোর করে খাইয়েছে, আমি কিন্তু কাউকে ছেড়ে দেব না। সুরঙ্গমা তো একবার চুল নাড়ছে, একবার ঢোক গিলছে, কি করবে কিছু ভাবতে পারছে না, চুপচাপ হয়ে গেছে। যার মুখে এত কথা তার কথাটা বন্ধ হয়ে গেছে। তখন বাদশা বলে, ছোট চলো, আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে। তারা বেরোচ্ছে, তখন জাহ্নবী বাদশাকে আটকায়, বলে, কোথায় যাচ্ছ তোমরা, ব্লাড আনতে দিয়েছে নাকি? আমি তাহলে ফোন করে দিচ্ছি। গরিমা বলে, তাহলে কিসের জন্য যাচ্ছটা কোথায়? বাদশা বলে, আরে এখানে তো তোমরা এসছো রোশনাইয়ের খোঁজ করতে, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা জেনে তোমরা কি করবে? জাহ্নবী বলে, বাদশা এভাবে কেন কথা বলছো? গরিমা যখন এসছে তখন তো তোমাকে জিজ্ঞাসা করবেই, তুমি ওকে না বলে চলে যাবে? এটা এমন কি জরুরি কাজ আছে? বাদশা বলে, আমি একটা ব্যক্তিগত কাজে যাচ্ছি। তখন গরিমা বলে, কি এমন ব্যক্তিগত কাজ যে আমাকে বলা যাবে না? রৌনক বলে, সব ব্যক্তিগত ব্যাপার শেয়ার করা যায় না। তখন রাজা বলে, কি এমন ব্যক্তিগত ব্যাপার আছে যেটা একমাত্র ছোটুই জানে? বাদশা বলে, একটা দুর্ঘটনা ঘটতে চলেছে, বুঝতে পেরেছিস তোরা? আমি এই মুহূর্তে কোনো প্রশ্নের উত্তর দিতে পারছি না তোদের। তনুশ্রীও বলে, উত্তর তো তোমাকে দিতেই হবে, গরিমা এসেছে, ওকে ফেলে তুমি চলে যাচ্ছ, তো তুমি উত্তর দিয়ে যাবে না? মা, আই অ্যাম অ্যাডাল্ট, ফর গড সেক, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সবসময় তোমাকে কৈফিয়ত দিয়ে যেতে পারবো না আমি, আর আমি এটা বলতে বাধ্যও নই। বাদশার মুখে এরকম কথা শুনে সবাই অবাক হয়ে যায়। আজকে যেন বাদশার অন্য এক রূপ দেখছে সবাই। মিন্নির বাবা তখন বলে, আরে তোরা যা, তোদের দেরি হয়ে যাচ্ছে। তখন মিন্নির বাবা জোর করে পাঠিয়ে দেয়। এদিকে মিন্নির বাবাকে তখন প্রশ্ন করতে থাকে সবাই মিলে, যে কোথায় যাচ্ছে বলো তো ওরা? তখন উনি বলেন যে আমি সঠিকটা জানি না। তখন বলে, সুরঙ্গমা বলে, না না না, জানি না, এটা তো কেমন লাগছে, যদি আপনি সত্যি সত্যি জেনে থাকেন তাহলে বলে দিন, ওরা না বলতে পারে, আপনি তো গার্জেন। এক এক করে সবাই এক প্রশ্ন করতে থাকে, বলে দাও না। নার্সের সাথে যখন কথা হচ্ছিল তখনই তো ওরা প্ল্যান করলো, বাবলু বলে। মিনির বাবাকে সবাই মিলে জোর করাতে মিনির বাবা বলেই দেন যে মন্দিরে গেছে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়, গরিমা একটু বেশি। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী কালকে রোশনাইয়ের এক নতুন পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।